রাতের বৃষ্টিতে কয়েক জেলায় আরও এলাকা প্লাবিত। ফেনীর দুর্গম গ্রামে শুধু পানি খেয়ে দিন কাটছে বন্যা দুর্গতদের। সদর হাসপাতাল যেন আশ্রয় কেন্দ্র। যেভাবে পারছি আমরা রোগীদের সেবা দিছি। ওষুধের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আসলে এখন ঠিক নাই। বৃষ্টি হয়েছিল কেউ আসে নাই। মসজিদের উপর রাখছে মানুষ দোতলা তিনতলার উপরে, কারো বাড়ির ছাদের উপরে, কোনো পানি যায় না এখানে। সচিবালয় ঘেরাও করা আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, সমন্বয়ক হাসনাত সহ আহত অর্ধ শতাধিক। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্রদের বিক্ষোভ। রূপগঞ্জে 11 ঘণ্টা ধরে জ্বলছে গাজী টায়ার্সের কারখানায় লাগা আগুন। দাহ্য পদার্থের কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ডক্টর ইউনূস দুর্নীতি দমন সহ কাজ করবেন সিস্টেম সংস্কারে। কখন আমাদের সরকার বিদায় নেবে, এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? ভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সেনাবাহিনীকে জড়ানো হয় ব্যবসায়, দাবি সাবেক সেনা কর্মকর্তা সারওয়ারদীর। জানান, আয়নাঘরের জনক সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা। গুলশান 2-এও এরকম সেফ হাউস ছিল, এগুলোকে আয়নাঘর বলতো। এর মূল পরিকল্পনাকারী হলো জেনারেল তারেক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত, যিনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। কুড়িগ্রাম সদর সমাজসেবা অফিসে অসাধু কর্মচারীদের সিন্ডিকেট। পুনর্বাসন তালিকা ও উপবৃত্তি নিয়ে 9-6 ভিক্ষুক সাজিয়ে তুলে নেওয়া হয় ভাতা। সরকার পতনের দিন খুলনা বেতার কেন্দ্রে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। পুড়ে ছায়ে 54 বছরের নথি, অমূল্য সম্পদ। এখনও বন্ধ সম্প্রচার কার্যক্রম। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রাত থেকে কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। নোয়াখালীতে রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়। মাঝারি থেকে ভারী বর্ষণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আজও বিরূপ আবহাওয়া। এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ারচর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 21 লাখেরও বেশি মানুষ। লক্ষ্মীপুরেও রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পৌর শহর সহ জেলার 5 উপজেলায় এখনও জলমগ্ন। স্থানীয়রা বলছেন, শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালীর স্লুইস গেটের 23টি রেগুলেটর। সেই পানি লক্ষ্মীপুরের নদী, খাল হয়ে মিশবে সাগরে। উপচে পড়া জল মেঘনা সহ আশপাশের খাল বিলে জমেছে। এর সাথে বৃষ্টি ও ঝড়ো হাওয়া পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। নতুন করে তলিয়েছে ব্রাহ্মণপাড়া এলাকা। পানিবন্দী এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী। 14 গ্রাম, বুড়িরচং ও নাঙ্গলকোটের পরিস্থিতি কিছুটা ভালো হলেও লাকসাম, মনোহরগঞ্জ এখনো জলমগ্ন। নৌযান নিয়ে বিজিবি সহ অন্যান্য বাহিনী ও স্বেচ্ছাসেবীরা ত্রাণ সরবরাহ করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এদিকে ফেনীর সদর, সোনাগাজী ও দাগনভূঞার পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নই নিমজ্জিত। পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট। অবশ্য পানি নেমে যাওয়ায় যান চলাচল শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। জেলা প্রশাসনের হিসেবে এখন পর্যন্ত 30,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঞার 6 লাখ মানুষ পানিবন্দী।
বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছে। শুরুতে যাব লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, বৃষ্টিতে তো বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে যেমনটা দেখছি। এখন এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা, আর দুর্গত এলাকায় কি সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে কি ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা, সবশেষ তথ্য দিবেন। সোহার, আসলে আপনি জানেন যে গতকালকে বিকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং বন্যা কিন্তু দিন দিন কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে, যার কারণে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, লক্ষ্মীপুর পৌর শহর জেলার 5টি উপজেলায় কিন্তু ভয়াবহ আকারে বন্যা কিন্তু পানি কিন্তু দিন দিন বাড়তে পানি শুরু হওয়ার কারণে যার কারণে মানুষ কিন্তু দিন দিন আতঙ্কিত রয়েছেন। এবং এতে করে স্থানীয়রা যেভাবে রয়েছেন, যে বর্তমানে যে দুর্গত এলাকাগুলো রয়েছে যেমন গ্রামীণ অঞ্চল, সেইগুলোতে কিন্তু পানি কিন্তু কোমর পর্যন্ত এবং বুক পরিমাণ পর্যন্ত পানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। গতকালকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে পানির যে বৃদ্ধি পেয়েছে, এতে করে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগে কিন্তু মানুষ কিন্তু স্থানীয়ভাবে অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক সীমাহীন দুর্ভোগে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে যারা বিভিন্ন যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলিতে কিন্তু এখন ত্রাণ এবং পর্যাপ্ত পরিমাণ না পৌঁছার কারণে তারা কিন্তু সেদিকে যেতে পারছে না, কারণ অনেকে নৌকা অথবা পায়ে হেঁটে কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়। নৌকায় করে যে গিয়ে কিন্তু সেখানে বা অন্যান্য যে আনুষঙ্গিক রয়েছে স্পিড বোট দিয়ে সেখানে কিন্তু ত্রাণ সরবরাহ কথা রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সেই দুর্ভোগ এলাকাগুলোতে এখন ত্রাণ পর্যাপ্ত পরিমাণ না পৌঁছার কারণে স্থানীয়রা দুর্ভোগ স্বীকার করছেন বলে আমরা জানতে পেরেছি। জানাচ্ছিলেন যে দুর্গতদের ভোগান্তি আরো বেড়েছে। ধন্যবাদ আপনাকে। যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মুতাসিম বিল্লাহ সবুজ। রাতভর তো বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাই। একই সাথে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেটাও জানাবেন। আসলে বৃষ্টিতে এখন নোয়াখালীর মানুষের জন্য নতুন আতঙ্ক। গত দুদিন আগে বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু গত দিন বা এর আগের রাত যে হালকা এবং ভারী বৃষ্টিপাত হয়েছে, সে বৃষ্টির কারণে নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলার যে নতুন এলাকাগুলো প্লাবিত হয়েছে, সেখানে অন্তত 1 ফিট পরিমাণ পানি বেড়ে গিয়েছে। এবং আসলে নতুন করে ফেনী থেকেও নতুন করে পানির চাপ নোয়াখালীর দিকে এসছে, এবং সেক্ষেত্রে সেটাও নোয়াখালী বন্যা পরিস্থিতির অবনতির আরেকটি কারণ। এবং সে সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আপনি জানেন যে সাগরে অতিরিক্ত জোয়ার এবং নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে হাতিয়া উপজেলার যে বিচ্ছিন্ন মেঘনা নদীর যে চরগুলো রয়েছে, বিশেষ করে ঢালচর, ঘাসিয়ার চর, নিজুম দ্বীপ, সেগুলোতে আসলে কয়েক ফুট জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে। এখন সেখানে ঝড়ো বাতাস, বৃষ্টি হচ্ছে। আর আসলে আমি এখন যেখানে আছি এখানে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেও বৃষ্টি ছিল। এখন যদি এই মুহূর্তে ঠিক বৃষ্টি নেই, কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে আজও বৃষ্টি হবে, হালকা বা ভারী, আগামীকাল থেকে বৃষ্টিটা কমবে। আর আপনি এখানে নোয়াখালীতে যে বন্যা দুর্গত এলাকাগুলো রয়েছে, সেখানে যে ত্রাণ তৎপরতা, সেটি আসলে সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, কেননা হঠাৎ করে বৃষ্টির কারণে যে ট্রান্সপোর্টেশন বা নৌকা দিয়ে দুর্গম এলাকা পৌঁছানো, সেটি আসলে সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে যে দুর্গম এলাকা বা গ্রামীণ এলাকার যে মানুষগুলো তারা আসলে খুবই দুর্ভোগে রয়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। 4 থেকে 5 দিন সুপেয় পানি ছাড়া কিছুই পায়নি ফেনীর সোনাপুর গ্রামের শতাধিক পরিবার। আশপাশের উঁচু ভবনগুলো আশ্রয়স্থল হলেও দিন কেটেছে অনাহারে। দুর্গম এলাকা হওয়ায় পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তাও। সেখানে গিয়েছিলেন সহকর্মী আলামিন শিকদার, ছবি তুলেছেন সাদুর রশিদ ইমান। হাতের ইশারায় এই ছোট্ট ছেলেটি দেখিয়ে দিচ্ছে টানা 5 দিন পানিতে ডুবে আছে তার পরিবার। জোটেনি একবেলা খাবার। ত্রাণ আসার খবরে সাঁতরে এসেছে তীরে। আমার বাড়ি ওই দিকে, এখন পানি অনেক। 5 জন মা বাবা ভাই বোন, অনেকদিন ধরে খাবার পাচ্ছি না, অনেকদিন না খেয়ে সবাই আসছে। এই জন্য আমরা এখানে খাওয়া নিতে আসছি। এইখানে কয়টা পরিবার আশ্রয় নিছেন? ভাই কতজন? 22 জন। সোনাপুরের এই গ্রামটিতে এই একটি দোতলা বাড়ি, এবং এই জায়গাটিতেই 4টি পরিবারের 22 জন সদস্য এখানে আশ্রয় নিয়েছে, এবং তারা গত 4 দিন ধরে কোনো খাবার পাচ্ছে না। দোতলা এই ভবনটিতে আশ্রয় নেওয়া পরিবারের মতো 4 দিন পর খাবার ও বিশুদ্ধ পানি পেয়েছে এই গ্রামের বেশিরভাগ মানুষ। 5 দিন না খেয়ে আছে, কেউ আসে না।
এদিন পানি গলা পর্যন্ত কেউ আসে না। মুড়ি চানাচুর এগুলো যা বিস্কুট আছিল ওইগুলো দিয়ে খেয়ে বাঁচিয়েছি। বৃষ্টি হয়েছিল কেউ আসে নাই, কিন্তু আমরা ঘরে বসে রয়েছি। সেনা ও নৌবাহিনীর পাশাপাশি ত্রাণ নিয়ে ছুটছে স্বেচ্ছাসেবীরাও। বোট দেখলে এভাবেই ছাদে আশ্রয় নেওয়া মানুষগুলো ত্রাণের জন্য বস্তায় রশি বেঁধে ফেলছেন নিচে। আমরা দেখেন প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনো কেউ 5 দিন ধরে যেতে পারে নাই। অনেক গভীর গভীর জায়গা আছে, অনেক গহীন, যেখানে মানুষ কখনো যেতে পারছে না। সেখানে আমরা মূলত এখন ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি। এখনো পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজীর বেশিরভাগ জলমগ্ন এলাকায় ত্রাণ পৌঁছায়নি। একটা বাড়িতে 40-50 জন মানুষ রয়েছে, ওইখানে কিছু দেয় না। আমার বাড়িতে 50 জন মানুষ আছে, কিন্তু আমি চাইছি সিদ্ধ চাল ছাড়া কিছু খাওয়াই পারি না। মসজিদের উপরে রাখছে মানুষ 2তলা 3তলার উপরে, কারো বাড়ির ছাদের উপরে, কোনো পানি যায় না। এখানে সব রাস্তার মধ্যে যাচ্ছে, দিতেছে, তারা পাইতেছে। যারা ভিতরে আছে তারা কিন্তু কোনো কেউ পাইতেছে না। বেলোনিয়া, ফুলগাজী, পরশুরাম ওইদিকে কোনো ত্রাণ যাইতেছে না। ওইদিকে মানুষ সেফ আছে, কিন্তু ক্ষুধার্ত মানুষ। এদিকে টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে পানি। দৃশ্যমান হচ্ছে ডুবে যাওয়া ঘরবাড়ি। কমতে শুরু করেছে পানি এবং ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ডুবে থাকা ঘরের টিনের চালাগুলো। তবে যে জায়গা থেকে পানি কমতে শুরু করেছে সেখানে বোট নিয়ে ত্রাণ সহায়তা পাঠানোটা এখন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপরও যতটুকু যাওয়া যায় ততটুকুই যাওয়া হচ্ছে বোট নিয়ে, এবং উপর থেকে হেলিকপ্টার মাধ্যমে পাঠানো হচ্ছে ত্রাণ। এরপরও ত্রাণ স্বল্পতায় রয়েছে অনেকগুলো গ্রাম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। 1 সপ্তাহ ধরে জলবন্দী ফেনী সদর হাসপাতাল এখন এক অন্ধকার ভূতের বাড়ি। 6 দিনে পানি নেমেছে খুব সামান্য, নেই বিদ্যুৎ, বন্ধ পরীক্ষা নিরীক্ষা। রোগীদের অভিযোগ 5 দিন বাদে রোববার ডাক্তার এসেছেন মোটে 2 জন। দূরের এলাকার মানুষের ভিড়ে হাসপাতাল এক রকমের আশ্রয় কেন্দ্র। অভাব দেখা দিয়েছে নিরাপদ খাবার, পানি আর প্রয়োজনীয় ওষুধের। ফেনী থেকে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। পৃথিবীবাসীর সাথে তার পরিচয় 17 দিনের। এরই মধ্যে সে পেয়েছে নাম আলিফা ইসলাম আরোহী। আরও দিন কয়েক আগে তার মা ছাড়পত্র পেলেও বন্যার পানির তোড়ে আর ফেরা হয়নি। বন্যার কারণে এখন যাইতে পারি না, তবুও এখন তো পানি একটু কমে দেন। ডাক্তার, বড় ডাক্তার আইলে ওর সিলেটা কাটবো, কাটি কি রিলিজ করে দিব না, এটা থাকতে হবো। এই জন্য আমরা বসে রয়েছি। ফেনীর বন্যার সবচেয়ে ভয়াবহ 5 দিনে সদর হাসপাতালে জন্মগ্রহণ করেছে 28 জন শিশু। পানিবন্দী এই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসা বেশিরভাগই শিশু। তবে ডাক্তার সংকটে তাদের চিকিৎসা চলছে কোনো মতে। বুধবার অপারেশন হয়েছে, মানে বৃহস্পতিবারেও খুব বৃষ্টি পড়তেছিল, যার কারণে পরিস্থিতি এমন হয়ে গেছে যে যেতে পারিনি। 8 দিন আমার ছেলের জ্বর, খিচেনি উঠে গেছে। এখানে খিচেনি আগে খিচেনি ছিল হালকা ছিল, খিচেনির ওষুধ খাবাই। এদিন গিয়ে খুলে জ্বর ঠেলা কাটতে কাটতে হাতের বেলা রোজা যায় না, ডাক্তার নাই, কেউ নাই। রোগীদের অভিযোগ গেল 3-4 দিনে হাসপাতালে আসেননি কোনো চিকিৎসক। হাসপাতালে গিয়ে দেখা মিলেছে মাত্র 2 জন ডাক্তারের। তবে সংকটের এই সময়ে রোগীদের পাশে ছিলেন নার্সরা। যা পারছি, যেভাবে পারছি, অন্ধকার তো আছে, ওটা তো আছে, যেভাবে পারছি আমরা রুগীদের সেবা দিছি, ডেলিভারিও করছি। রুগী তো আসতেছে, রুগীতে ঝড়ের মধ্যেও রুগী আসছে। তারপর আমরা এগুলা যেখানে 3 জনে কাজ করতাম সেখানে 1 জনের কাজ। হাসপাতালে রোগীদের সার্বিক সহায়তায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক। যে কোনো কাজে সবার পাশে থাকছেন তারা। আমরা বরিশাল থেকে টোটাল 4 জন আসছি, যারা ডিজাস্টার রেসপন্স টিমের হয়ে, যাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আছে ডিজাস্টারে কিভাবে কাজ করতে হবে এবং উদ্ধার কাজের জন্য। তবে চিকিৎসকরা বলছেন জলবন্দী থাকার কারণেই ডিউটিতে আসতে পারেননি তারা। সেবা কার্যক্রম স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা তাদের। চরম দুর্ভোগ আসলে রোগীদের, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আশেপাশে ফার্মেসিতেও কোনো ধরনের হেল্প করতে পারছে না, ঠিক আছে। যে ওষুধগুলো সবগুলো আমাদের স্টোর থেকে শুরু করে সব কিছু, মানে ওষুধের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আসলে এখন ঠিক নাই। ভর্তি থাকা রোগীরা বলছেন এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ পানি আর জীবন রক্ষাকারী ওষুধ। হাসপাতাল নিজেই এখন অসুস্থ। 6 দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে আইসিইউ এবং পরীক্ষা নিরীক্ষা সহ আরও যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এখানে ভর্তি থাকা রোগী যারা রয়েছেন তারাও পড়েছেন ভোগান্তির মুখে। তবে প্রধান সড়কগুলোর পানি কমতে থাকায় রোগী যারা ভর্তি রয়েছেন তারা বলছেন চিকিৎসকরা এসে জেনারেটর সুবিধা যদি চালু করেন তবে খানিকটা আবারও চালু করা সম্ভব ফেনী সদর হাসপাতালের কার্যক্রম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ,
ফেনী। দাবি আদায়ে রোববার দিনভর সচিবালয়ের সামনে অবস্থান নেয় আনসার সদস্যরা। আলোচনার মাধ্যমে দাবি পূরণের কথা বলা হলেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সচিবালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে তারা। রাতে শিক্ষার্থীরা আনসার সদস্যদের সরে যেতে বললে বাধে সংঘর্ষ। 11টার দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি। সেনাবাহিনীর পাহারায় সব উপদেষ্টা ও কর্মচারীরা সচিবালয় ছাড়েন। শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় ও প্রেস ক্লাব এলাকা। ঘণ্টাখানেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ। সূত্রপাতটা আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে। সকাল থেকে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে তারা। বিকেল পেরিয়ে সন্ধ্যা করায় সবগুলো গেটে আনসার সদস্যদের অবস্থানের কারণে সরকারের উপদেষ্টা, সচিব, কর্মচারীরা হয়ে পড়েন অবরুদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে সব দাবি মেনে নেওয়া হবে, কিন্তু লিখিত সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার দাবিতে সচিবালয়ের 5টি গেট অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। 1 বছর এরকমের আমাদের রেস্টে থাকতে হয়, তখন আমরা কোনো বেতন রেশন কিছুই পাই না। যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে শুরু থেকেই, ছুটির টাকা খায়, রেশনের টাকা বন্ধ, থানা অফিসের টাকা খায়, জেলা কমিটির টাকা খায়। আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা হচ্ছে আমাদের জাতীয়করণ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ করতে হবে। সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে, রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে। শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে। শুরু হয় সংঘর্ষ। আমাদের প্রশ্ন, তারা আমাদের উপর কার পাওয়ারে, কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ চালায়। আমরা তো আসছি শান্তিপূর্ণভাবে আমাদের হাসনাত ভাই এবং সার্জিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য। হাসনাত ভাই আমার কল দিছে, পোস্ট দিছে, সাকিব আমাদেরকে আটকে রাখছে। ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টাদের আটকে রাখবে? তারা আমাদের ছাত্র সংখ্যা কম মনে করে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে ছাত্রদের উপর আক্রমণ করার কারণে। ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঘণ্টাখানেক। ইট পাটকেল নিক্ষেপে দুপক্ষের অন্তত 15 জন আহত হন। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে দিতে শুরু করেন আনসার সদস্যরা। মূল গেটের সামনে অর্ধশতাধিক আনসার সদস্যকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা। পরে দুপক্ষকে শান্ত করতে সেনা মোতায়েন করা হয়। আনসার সদস্যরা এ সময় নিজেদের ইউনিফর্ম খুলে আত্মসমর্পণ করেন। পরে শিক্ষার্থীদের শান্ত করতে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। তাদের যে 6 মাসের রেস্ট প্রথা আছে, বিশ্রাম প্রথা আছে 3 বছর পর পর, সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল। আমরা বলেছিলাম 1 সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোনো নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থায় আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয়, তাহলে আমরা যারা আছি আমরা আপনাদের সাথে দাঁড়াবো। দীর্ঘ সময় আটক থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিরাপদে বের হতে শুরু করেন অন্যান্য কর্মচারীরাও। সচিবালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী, মোতায়েন করা হয়েছে বিজিবিও। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সচিবালয় ঘিরে আনসার সদস্যদের তাণ্ডব এবং হামলার ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসনাতকে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে জানিয়েছেন দুই উপদেষ্টা।
কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত, এলোপাতারি কিলঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফেটেছে অনেকের। রোববার রাত 10টা থেকে ঢাকা মেডিকেল কলেজে আসতে থাকে একের পর এক আহত শিক্ষার্থী। এ যেন রক্তাক্ত জুলাইয়ের পুনরাবৃত্তি। ওরা বলছে যে ও ছাত্র, ওকে মেরে ফেলো। আমাকে কি করছে, ওদের বেল এই 3 হাত 4 হাত মানে সামনে থেকে লাথি মারছে। ওরা কোনো ধরনের বাছ বিচার ছাড়া আমাদেরকে এত বড় লাঠি নিয়ে আমার মাথায় মারতে আসছে। তারা আমাদেরকে পাল্টা আক্রমণ করে, আমার হাত ভেঙে দিয়েছে। আগের থেকে তারা প্রস্তুতি ছিল। আমাদের ওই যে আপনার ইট প্যাটকেল মারছে, তারপরে যখন ধাওয়া দেওয়ার পরে আমরা পিছনে পড়ছি, তখন আমাদের ওদের বুট লাঠি এটি অনেক পিটাইছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবে আহত শিক্ষার্থীর সংখ্যা অন্তত 40 জন। এদের মধ্যে সমন্বয়ক হাসনাত সহ অন্তত 5 জনের অবস্থা সংকটাপন্ন। আহত হয়েছেন পথচারী ও 8 থেকে 10 জন আনসার সদস্যও। ওকে স্যালাইন দেওয়া হয়েছে, ওকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে, সিটি স্ক্যান করতে এইমাত্র নিয়ে যাওয়া হয়েছে। ওর অবস্থা আমার কাছে কিন্তু মনে হয়েছে ও খুব মারাত্মকভাবে আহত। তার জ্ঞান কিছুটা এখনো জিসিএস লেভেল কিছুটা কম আছে। তাতে মনে হচ্ছে যে দেখা যাক আমরা একটা ফলোপে থাকলে হয়তো সময় সাপেক্ষে ব্যাপার 72 ঘন্টার মতো সময় লাগবে। আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান সরকারের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথা বলেন তারা। আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে চিকিৎসা সম্ভব। যদি গুরুতর যারা আছেন তাদের বিস্তারিত চিকিৎসার প্রয়োজন হয়, আমরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটালে নেওয়ার ব্যবস্থা করব। সচিবালয় ঘেরাও করে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে পরিকল্পিত দাবি করেছেন নাহিদ ইসলাম। দায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন তিনি। আজকের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য। যারা এর সাথে জড়িত ছিল, যারা এই হামলা করেছে, যারা এই পরিকল্পনার অংশীদার, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মধ্যরাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। টানা 10 ঘন্টা ধরে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার্সের কারখানায় লাগা আগুন। রোববার রাত 9টার দিকে কারখানার পেছনের দিকের 5তলা ভবনে হয় আগুনের সূত্রপাত। এ সময় খবর পেয়ে একে একে ছুটে আসে আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের 11টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই ঘটে এই আগুনের ঘটনা। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও দাবি স্থানীয়দের। কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। গেছে কালকার রাত্রে 9টা বাজে আগুন লাগছে। কিভাবে লাগছে সেটা বলতে পারি না, কিন্তু আগুনটা দুর্বৃত্ত ধরে লাগাইছে, যেভাবে লাগাইছে, লাগানোর পর কি লুটপাট শুরু হয়ে গেল। 2তলা থেকে আগুন লাগাই দিছে, কারা জানি আগুন লাগাই দিছে, পরে 2তলা 3তলা আগুন জ্বললা, তারপরে 4তলায় আগুন গেছে। আমি নামছি পাইপ দিয়ে, আমার লোকে আরো আসছিল 10-12 জন ছিল, তারা 8 জন নামে আছে, আর সাথেই অজ্ঞান হয়ে গেছে। 20 জনের মতো আমরা রেস্কিউ করেছি। তো এরপরে আর তো রেস্কিউ করার সুযোগ নেই। এখন দেখতে পাচ্ছেন যে ফ্লেম চারিদিক থেকে বের হয়েছে, ছাদে বা বিল্ডিংয়ের ভিতরে ঢুকারই কোনো সুযোগ নেই। এখন আমরা আগে অগ্নি নির্বাপন শেষ করব, এরপর বিল্ডিংয়ের ভিতরে সার্চ করে কোনো ডেড বডি আছে কিনা বা কোনো লোক আছে কিনা এটা আমরা বের করতে পারব। যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তা পূরণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান সরকারের মেয়াদ ঠিক কতদিন হবে তা দেশের মানুষই নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে। সেই সাথে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এটি বাধ্যতামূলক করা হবে। দাবি দেওয়া আদায়ের বিষয়ে ধৈর্য ধরতে হবে সব পক্ষের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ। শুরুতেই উঠে আসে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা আর বানভাসীদের জন্য সহায়তার প্রসঙ্গ। বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায়
সে আলোচনা শুরু করেছে। নতুন প্রজন্মের গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে দেশবাসীকে বিনা বাধায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, গত 15 বছর ধরে লুটপাট ও দুর্নীতির আখড়ায় বাংলাদেশকে পরিণত করা হয়েছিল। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানান তিনি। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এই মুহূর্তে প্রয়োজন সবার ঐক্য ও সহযোগিতা। একই সাথে আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথাও বলেন তিনি। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আহ্বানে দেশের দায়িত্ব নিয়েছেন তিনি। তারা বললেই ক্ষমতা ছেড়ে দেবেন। কবে নির্বাচন হবে তার রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। বিগত সরকারের সময় সব সেক্টরের মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এমন অভিযোগ করে তা শুধরানোর ঘোষণা দেন ডক্টর ইউনূস। এজন্য কিছুটা সময় চান তিনি। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। মতের অমিলের কারণে ছাত্র জনতার অর্জন যাতে বৃথা না যায় সে বিষয়ে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। একসময় পছন্দের তালিকায় থাকলেও পরে শেখ হাসিনার চোখের বিষ হয়ে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। এমনটা দাবি করে তিনি বলেছেন, ঘৃণ্য পরিকল্পনা থেকে এই সেনাবাহিনীকে ব্যবসায় জড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আর আলোচিত আয়নাঘরের জনক প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা। রাশিদ নিজামের রিপোর্ট থাকছে বিস্তারিত। অক্টোবর 28, 2023। উত্তাল রাজনীতিতে হঠাৎই নাটকীয়তা। বিএনপি কার্যালয়ে হাজির হন মিয়া আরেফি নামে এক ব্যক্তি, যিনি নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা। এরপর পল্টন থানার এক মামলায় কথিত ওই উপদেষ্টাকে গ্রেফতারের পর ডিবি পুলিশ গ্রেফতার করে সাবেক সেনা কর্মকর্তা জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে। উনি যে কথাগুলি বলেছেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কা হয়ে যাবে, তারপরে উনি স্যাংশনের এই কথা বললেন, যে এগুলি উনি বলতে চান নাই। লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হুসেন সোহরাওয়ার্দী উনি ওনাকে এগুলি শিখিয়ে দিয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরদিন কারামুক্ত হন হাসান। প্রশ্ন হচ্ছে, আসলে মিয়া আরেফি নামে ওই ব্যক্তি কে ছিলেন? যারা অ্যাক্টিভিস্ট, যাদেরকে অনলাইনে দেখেন বিভিন্ন জায়গায় টক শো করে, প্রত্যেকেই তাকে চিনত এবং প্রত্যেকের সাথেই তার যোগাযোগ ছিল মানে সুদীর্ঘ দিন ধরে। আমার চিনাটা ছিল হলো স্পেসিফিক ওই ঘটনার জন্যে, যে একজন লোক এখানে এসছে, এই বিষয়টা কোঅর্ডিনেট করছে
এবং তার পরিচয় হলো সে একজন ডেমোক্রেট সদস্য এবং মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা। একটা জায়গায় গেলে কেউ প্রশ্ন করলে উত্তর, এবং এটার দায়িত্ব সেই ব্যক্তি এবং যিনি নিয়েছেন তাদের। এটা আমি মনে করি না যে এটাকে খুব গুরুত্ব দিয়ে যেভাবে সরকার একটা মামলা সাজালো, এটা উদ্দেশ্য প্রণোদিত। বলছিলেন নানা কারণে সাবেক প্রধানমন্ত্রীর আক্রোশের শিকার হন তিনি। চাকরি শেষ করার আগে আমি তার সাথে দেখা করি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। জিজ্ঞেস করেছিলাম যে কেন এত সুন্দর একটা সেনাবাহিনীর এই দুরবস্থা হচ্ছে। তিনি সংক্ষেপে উত্তর দিয়েছেন যেটা খুবই প্রণিধানযোগ্য। এই সেনাবাহিনী তার পরিবার সদস্যদের হত্যা করেছে। জনগণ বলে সেনাবাহিনী শেষ ভরসাস্থল। একদিন জনগণ বলবে এই সেনাবাহিনী অতি দুর্নীতিবাজ, অতি অর্থলোভী এবং টাকা পয়সা ধন দৌলতে এরা ভাসতে থাকবে। তাদের পক্ষে ক্ষমতা, রাজনীতি এগুলো নিয়ে ভাবার আর সময় হবে না। দেশ জুড়ে ব্যাপক আলোচনা আয়নাঘর নিয়ে। মিলিটারি ইন্টেলিজেন্সের সাবেক এই পরিচালক বললেন এটি পরিচালিত হতো সরকারের সর্বোচ্চ মহলের সরাসরি ইন্ধনে। আয়নাঘরটা একটা সিম্বলিক, যেমন এটা র্যাবের ছিল, ডিজিএফআই এর ছিল, জয়েন্ট ইন্টারোগেশন সেলের ছিল, এবং এটা যে শুধু সেনানিবাসের ভেতরে ছিল তা নয়, বাইরেও মনে করেন গুলশান 2-এও এরকম সেফ হাউস ছিল, এগুলোকে আয়নাঘর বলতো। এর মূল পরিকল্পনাকারী হলো জেনারেল তারেক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত, যিনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা। এই লোকটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হওয়ার কথা, সেই কাজ না করে সব ব্যবসার বাংলাদেশের ওই যে বললাম উন্নয়ন কর্মকাণ্ডের পার্সেন্টেজ এত পার্সেন্ট এগুলো নিত, এবং এই কাজগুলো কায়দা করে সে সেনাবাহিনীকে দিত, এখান থেকে সে পয়সা খাইত। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনাতেও তারেক সিদ্দিকীর হাত ছিল বলে দাবি করেন হাসান সারোয়ার্দী। আমি চাকরি করেছি কিন্তু স্বস্তিতে নয়। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। ভিক্ষুক বানিয়ে ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয় কুড়িগ্রাম সদর সমাজসেবা অফিসে। অভিযোগ আছে একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান করে সিন্ডিকেট গড়ে তুলেছেন সমাজসেবার অসাধু কর্মচারীরা। 9/6 চলছে পুনর্বাসন তালিকা আর উপবৃত্তি নিয়োগ। এসব অপকর্মের সাথে আছেন সাবেক এক জনপ্রতিনিধি। অনগ্রসর জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নিতে উপবৃত্তি দিচ্ছে সরকার, কিন্তু কুড়িগ্রামে এই অর্থ বন্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলা সমাজসেবা অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট চক্র। ফলে উপকারভোগী তালিকায় নাম থাকলেও শিক্ষাবৃত্তি পাচ্ছেন না অনেকে। এখানে আমার নাম, আমার পিতার নাম, মাতার নাম সবগুলোই ঠিক আছে। তবে ওইখানে আমার নাম্বারও দেওয়া, সেটাও আমার নাম্বার। তবে যেখানে উপবৃত্তিটা পাঠানো হয় ওইটা আর কি আমার নাম্বার না, এটা কার অ্যাকাউন্ট সেটাও আমি জানি না। ক্লাস 6-এ একবার টাকা পাইছে 1200 টাকা, তখন থাকি আর টাকা পাই না। ক্লাস 8-এ পড়ে সন্ধ্যা 12,000 টাকা পাইছিল। 12,000 পাওয়ার পর আর এর পরবর্তীতে আর নেই, বন্ধ হয়ে গেছে। অভিযোগ আছে ঘোগাদহ ইউনিয়নের সাবেক মেম্বার শঙ্করকে ঘুষ দিলেই পরিবর্তন করা যায় মোবাইল নম্বর। আমার ওই শঙ্করকেই দিছি, নাম আছে নাই তাক তো আর আমরা জানি না। আমরা দিছি নাম এটাই জানি বলে আমরা দিছি, এই কারণে টাকা পাই। কেমন করে বুঝবো বলে আমার তালিকা নাই, আমার নামের টাকা আসি, আমরা বুঝবো কেমন করে? 1000 2000 অফিসের কারবার, একবার কি 500 দিবের ভাই, অফিসে না কোনো কারবার না। সব অস্বীকার করছেন অভিযুক্ত সাবেক মেম্বার। ওখানে এমনি 400-500 টাকা খরচ গেছিল, সেটা তাছাড়া ওদের সাথে আর কোনো আমার আর আমি যাইও না সেটাকে। শুধু শিক্ষা উপবৃত্তিতে নয়, অনিয়মের অভিযোগ আছে পুনর্বাসন তালিকা নিয়েও। ভিক্ষুক নয় এমন পরিবারকে ভিক্ষুক দেখিয়ে দেওয়া হচ্ছে সহায়তা। সমাজসেবায় সেখানে গেছিলাম, এই 2000 টাকা দিছিল আর বাহিতে আমার স্ত্রীকে ডাকছিল। পরে 1 মাস আগে এই ছাগল 2টে ঘরটা ভাঙ দিছি। মেম্বারসে আমি তালিকা দিছি, এখন সবার সেবার থেকেই দিছি। সব অভিযোগ অস্বীকার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলছেন অনিয়মের সুযোগ নেই। আর স্থানীয় জনপ্রতিনিধির দাবি তালিকা সম্পর্কে কিছুই জানে না তিনি। প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কারা পায় এরকম আমার জানা মতে এরকম কোনো তালিকা আমাদের ইউনিয়ন পরিষদে জমা নেই, বা কে পায়
পাইছে বা পায় কিনা এটাও আমার জানা নেই। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি ওরা নিতে চায় না, কারণ ওরা ভাবে যে এই শিক্ষাবৃত্তিটা একসময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু জেনারেল ভাতাটা আজীবন পাবে। যার ফলে আমার এইখানে ওরা এই ভাতাগুলো নিতে অনিচ্ছুক, বেশিরভাগই তারা জেনারেল ভাতা নেওয়া চাচ্ছে। যার ফলে যারা এক সময় টাকা পেত তারা হয়তো ভাবছিল যে আগে পেতাম এখন পাই না কেন, তারা যে জেনারেল ভাতা অন্তর্ভুক্ত হয়েছে, যার ফলে একটি ব্যক্তি দুটি ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই। প্রতি মাসে 500 টাকা হারে উপবৃত্তি এবং সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দেওয়া হয় সমাজসেবা দপ্তর থেকে। আমিন বাবু, যমুনা নিউজ। ভিক্ষুক বানিয়ে ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয় কুড়িগ্রাম সদর। পরিত্যক্ত পোড়াবাড়িতে পরিণত হয়েছে খুলনা বেতার কেন্দ্র। সরকার পতনের দিনে দুর্বৃত্তরা শুধু তাণ্ডবই চালিয়েছে লুটপাট। পুড়ে ছাই হয়েছে 54 বছরের নথিপত্র সহ সংরক্ষিত অমূল্য সম্পদ। তারপর থেকে বন্ধ রয়েছে সম্প্রচার। বিপাকে পড়েছেন 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী সহ তালিকাভুক্ত শিল্পীরা। গেল 5 আগস্ট দুপুর গড়িয়ে বিকেল খুলনা বেতার কেন্দ্রে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। চলে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট। এরপর থেকেই পোড়া বাড়িতে পরিণত খুলনা বেতার কেন্দ্র। স্টুডিও ভবন, রেকর্ডিং, ট্রান্সমিশন, এমসিআর রুমে এখনও পোড়া গন্ধ। পুড়ে ছাই নথিপত্র সহ সংরক্ষিত মূল্যবান সামগ্রী। হাজার হাজার লোক এসে বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করেছে, আমি নিজের চোখে দেখলাম। সব বই মানে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, ভেঙে চুরে সব গুঁড়া গুঁড়া করে দিচ্ছে, আগুন ধরাই দিচ্ছে স্টুডিওর ভিতরে। শ্রোতারা যত অনুরোধ, তাদের পছন্দের গান আমরা এখান থেকে বাছাই করে করে দিছি। তাণ্ডবের পর পেরিয়েছে বেশ কয়েকদিন, এখনো বন্ধ কার্যক্রম। প্রতিষ্ঠানের কেউ কেউ নিজ উদ্যোগেই জঞ্জাল সরাচ্ছেন। 2-1টি বিভাগে কাজ শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রীয় সম্পদ তো নষ্ট হয়েছে, যার যার ব্যক্তিগত সম্পদ সেগুলিও নষ্ট হয়েছে। আমাদের টোটাল বাংলাদেশ বেতার অফিস, আদালত এবং স্টুডিও, শিল্পী, কলাকুশলী সমস্ত কিছু অকেজো করে ফেলছে। সম্পূর্ণ বেকার, কোনো কিছুই নাই। এখন আসি, দৈনন্দিন আসতে হয়, হাজিরা দিতে হয়, হাজিরাই দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা করতে আবার কি পরিমাণ সময় লাগবে সেটা আসলে এখন এই মুহূর্তে বলা যাবে না। এটা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে তাদের নীতি নির্ধারণের উপর নির্ভর করবে। স্বল্প পরিসরে কেন্দ্রটি চালুর পরিকল্পনা রয়েছে, তবে জানা নেই দিনক্ষণ। আমরাও চাচ্ছি যে এই সম্প্রচার কার্যক্রম যেন আগামীকাল থেকেই শুরু হয় বা আজকে থেকেই শুরু হয়, কিন্তু আমাদের সদিচ্ছা থাকলেও কিন্তু আমরা সেই কাজটি করতে পারছি না, কারণ আমাদের যে সরকারি টাকা আমরা ব্যয় করব বা পিডব্লিউডিও যে তাদের কাজটা করবে, এটা একটা নির্দিষ্ট প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। 1970 সালের 4 ডিসেম্বর খুলনার গল্লামারীতে যাত্রা শুরু হয় রেডিও বাংলাদেশ খুলনার। 1979 জুলাইয়ে নূরনগর এলাকায় কেন্দ্রটি স্থানান্তর করা হয়, যা পরবর্তীতে খুলনা বেতার নামে রূপ পায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। শরীয়তপুর শহরের বাজারে ইচ্ছে মতো দামের সবজি বিক্রি করছেন বিক্রেতারা। চড়া দামে নাকাল সাধারণ মানুষ। মাত্র 15 কিলোমিটার দূরের পাইকারি বাজার থেকে আনা সবজি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। শরীয়তপুর শহরের সবজি বাজার, সরবরাহের কমতি নেই, কিন্তু কিনতে গেলেই নাজেহাল ক্রেতা। আলু 60 টাকা, বেগুন 80 থেকে 85 টাকা, করলা 70 থেকে 75 টাকা কেজি। প্রতিটি সবজির দাম চড়া। পেঁয়াজের কেজি 100 টাকা, আলুর কেজি 60 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা কেজি। বাজারে সব দাম বেশি, কোনো কিছু সস্তা নাই। শরীয়তপুর কৃষি এলাকা, এখানে সব তরকারির দাম কম থাকা উচিত ছিল। যাওয়া যাক পাইকারি বাজারে। জেলার সবচেয়ে বড় কাঁচা পণ্যের সরবরাহ স্থল জাজিরা উপজেলার মিরাসার চাষি বাজার। শহরের যত সবজি তার বেশিরভাগই যায় এখান থেকেই। জেনে নেওয়া যাক পাইকারি দর। ধুন্দুলের দাম হচ্ছে এখন আজকে বাজার হচ্ছে 30-35 এরকম, আর চিচিঙ্গা এরকম সেম একই দাম 30-35 টাকা। আর আপনার লাউর দাম তো বললামই, লাউ 25-22 এরকম। আর পেঁপে হচ্ছে 18-20 টাকা বিক্রি করতেছি আমরা। শাক কিনছি 20 টাকা কেজি, আর শসা কিনছি 25 টাকা কেজি। পাইকারি আর খুচরা বাজারের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, অথচ এক দফা হাত বদলেই কোনো কোনো সবজির দাম হয়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ। এ নিয়ে খুচরা বিক্রেতাদের নানা অজুহাত। গণমাধ্যম কর্মী দেখলে আবার পণ্যের দাম কমে যায় 10 থেকে 15 টাকা।
পেঁপে 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এখানে একজন ক্রেতা আসছে, তিনি এসে বললো যে আমরা পেঁপে নাকি 40 টাকা করে দিচ্ছি, আর ধনিয়া পাতা 300, আপনার কিনছেন কত করে? ধনিয়া পাতা কিনা 240 টাকা কেজি। লাউ 60 টাকা, মনে হয় যে এটা মনে হয় যে কিনেন কয় এটা পাক না, এটা নিব না, আমরা ভাত দিলেও এর লগে 40 টাকা না, কারণ এটা ওটাতে উড়ে দেবো, গড়ে পাতা আমার 10 টাকা করে থাকবো। ধনিয়া পাতা যেটা বুঝতে পারছি, কারণ এটা কি আপনি ভাই ভাই ব্যস্ত করবো। কিনছেন কত করে ধনিয়া পাতা? ধনিয়া পাতা 60 টাকা করে। কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, আইন অনুযায়ী সবজির ক্ষেত্রে 30% বেশি মুনাফার সুযোগ নেই। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। শাকসবজিতে খুচরা পর্যায়ে সর্বোচ্চ 30% মুনাফা অর্জন করা যাবে। জেলার ম্যাজিস্ট্রেটদের সাথে নিয়ে মোবাইল কোডের মাধ্যমে আমরা সেই এটা জরিমানা করে থাকি। একটা যৌক্তিক মূল্যহার যেটি কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, সেই মূল্যহারের মধ্যে মূল্য তালিকায় মূল্যটি নির্ধারণ করেছেন কিনা। যদি এর ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। নিয়মিত বাজার তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে বাজারে স্বস্তি ফিরবে না বলে মনে করেন ক্রেতারা। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রোববার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SR জিলানির নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়। তিনি জানান, কুমিল্লার বুড়িরচং এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নগদ অর্থের পাশাপাশি শাড়ি, লুঙ্গি, শুকনা খাবার, পানি, ঔষধ ও রান্না করা খাবার দেয়া হয়েছে দুর্গতদের। স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা নিহতের ঘটনায় কিছু অসাধু মানুষ উদ্দেশ্যে প্রণোদিতভাবে নিরীহ ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছে, এমনটাই দাবি করেছেন সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ডেমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নূর আলম। রোববার নারায়ণগঞ্জের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডক্টর আলম আরও বলেন, আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে ছিলেন তিনি। এরপরও ডক্টর আলম সহ কয়েকজন নিরীহ মানুষের নামে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অধ্যক্ষ নূর আলম বলেন, এটি আন্দোলনের শহীদদের সাথে বেইমানির শামিল। যেখানে আমাদেরই সবখানে নেতৃত্ব দেওয়ার কথা, সেখানে এই নেতৃত্বকে বন্ধ করে দেওয়ার জন্য একটা কুচক্রী মহল, তারা ব্যক্তিগত হীন স্বার্থে এই মামলাটি দিয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় শিশুসহ অন্তত 5 জনের প্রাণহানির কথা জানিয়েছে রাশিয়া। রোববার বেলগোরদের রাকিতয়নে শহরে জোরালো হামলা চালায় কিয়েভ। এতে গুরুতর আহত হয়েছেন আরও 12 জন। বিমান হামলায় শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। 2 সপ্তাহ আগে কুরস্কে ইউক্রেনের জোরালো হামলার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। পাল্টাপাল্টি হামলা চলছে বিভিন্ন ফ্রন্টে। ইউক্রেনীয় বাহিনীর হামলায় কোণঠাসা বেলগোরদে চলতি মাসের মাঝামাঝি জরুরি অবস্থা জারি করেছিল মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে কুরস্কে আরও সেনা পাঠানো হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ ঝরল বার্তা সংস্থা রয়টার্সের এক কর্মীর। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও 2 সংবাদকর্মী। শনিবার ক্রামাতোর্স্ক শহরে চালানো মিসাইল হামলায় নিহত হন রায়ান ইভান্স। সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন তিনি। 38 বছর বয়সী রায়ান 2022 সাল থেকে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ইউক্রেনে কর্মরত ছিলেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।